স্টেটলেস রাষ্ট্রবিহীন নাগরিকদেরকে রাত ৩টার সময় এনে কিভাবে মানবতার জীবনযাপন করছে সেইটা সারা দুনিয়াকে দেখানো দরকার। শহীদ জিয়া গঙ্গার পানির ইস্যুটা জাতিসংঘে তুলেছিল বটে, ৭৮-এ আপনার গঙ্গা চুক্তি করতে ভারত বাধ্য হয়েছে। সীমান্ত প্রশ্নটা হচ্ছে সবাই মিলে একটা মতামতে আসতে হবে। জামাতের পক্ষ থেকে এই পুশিনের বিষয়টা আলোচনা করবার জন্য সংসদে বলা হয়েছিল, কিন্তু প্রথমে ব্যারিস্টার আরমান এই কথাটা তুলেছিলেন, কিন্তু পরবর্তীতে আবার সেই একটা আলোচনা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সরকার কি পুশিন সীমান্ত হত্যার বিষয় নিয়ে সংসদে আলোচনা করতে চায় না বিষয়টার মধ্যে? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন না, সংসদে এই মুহূর্তে মূল আলোচনাটা চলছে, বাজেটের উপর অধিবেশন চলতেছে। তো যেহেতু বাজেটের অধিবেশনটা জুন মাসের মধ্যে শেষ করতে হবে এবং জুলাই মাসের ১ তারিখ থেকে এই বাজেটটা কার্যকর হবে, এবং বাজেটটা আসলে যে বাজেটটা ঘোষিত হয়েছে সেটা প্রস্তাবিত বাজেট। তো সেখানে বিরোধী দল বলেন, তারা অবশ্য দুটো দল জামাত এবং এনসিপি তারা ছায়া বাজেট দিয়েছে, সিভিল সোসাইটি নানা ধরনের কথা বলছে, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্করা নানা ধরনের মতামত দিচ্ছে। তো সেটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমার ধারণা, আমার পার্সোনাল অবজারভেশন থেকে বলছি, তো এই কারণে আমার ধারণা যে এটা এখন ওইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু পুশিন নিয়ে কিন্তু দেখুন বিএনপি সরকার কিন্তু খুবই সিরিয়াস। আপনি দেখেন যিনি আমাদের কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই কিন্তু পুশিন নিয়ে একেবারে শুরুর দিন থেকে ফ্রম ডে ওয়ান থেকে তারা কিন্তু খুব মানে স্ট্রিক্টলি বোল্ড আকার কথা বলছে। এবং শুধু তাই না, আপনি গতকাল যদি বা লাস্ট সর্বশেষ যে অধিবেশনটা হয়েছে সেই অধিবেশনে যদি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য শোনেন, তিনি বলেছেন যে মিয়ানমার সীমান্তে আমরা পুরোটা কাঁটাতার দিয়ে দিব এবং ভারতেরটা বিবেচনা দিন। তো সুতরাং এই ধরনের কথাবার্তাগুলো বলা, কিন্তু এগুলো বলার জন্য বিবেচনা দিন কেন না, এটা হয়তো ভারতের বর্ডারটা তো অনেক বড়, মানে ধরেন আমাদের ২৭১ কিলোমিটার বর্ডার হচ্ছে মিয়ানমারের সাথে, এবং যেহেতু আমরা রোহিঙ্গা কিন্তু এখনও কন্টিনিউসলি আসতেছে, তো সুতরাং এটা এবং ভারতের বিবেচনাধীন রয়েছে। কারণ ভারত যে ঘোষণাটা দিয়েছে শুভেন্দু অধিকারী, সেটা এখন কার্যকর হয় না, হয়তো পাল্টি করবে, এখানে একটা মনস্তাত্ত্বিকভাবে তাকে একটা থ্রেট ফিল করানো, এটাও একটা কৌশল হতে পারে। কিন্তু সরকার কিন্তু পুশিন ব্যাপারে যথেষ্ট পরিমাণ সিরিয়াস এবং এটা নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি দেখেন আমাদের বিজেপিকে ফায়ারিং পজিশনে রাখা হয়েছে, অতিরিক্ত বিজেপি মোতায়েন করা হয়েছে, এবং বিজেপি ফায়ারিং পজিশন থাকার কারণে কুষ্টিয়া বলেন, ঠাকুরগাঁও বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু শেষ পর্যন্ত যারা নোম্যান্স ল্যান্ডে ছিল তাদের কিন্তু বিএসএফ ফিরে নিতে বাধ্য হয়েছে। এবং শুধু তাই না, আমাদের বিজেপিরা কিন্তু এই ধরনের কথাবার্তা বলেছেন যে আপনার হাতে গুলি আছে, আমি কি চেয়ে থাকবো নাকি, আমি তো গুলি করবো। তো এই ধরনের বিজেপি যদি সতর্কই থাকে, হিউম্যান রাইটস ওয়াচের একটা রিপোর্ট বলছে শুভেন্দু এরই মধ্যে ৫,০০০ পুশিন করেছে। এটা পুশিনে মানে শুভেন্দু অধিকারের দাবি, হ্যাঁ করেছে, নিশ্চয় করেছে, কারণ আমরা গত বছরে দেখেছিলাম ২৪-৭৯ জন পুশিন করেছে। বিজেপি সতর্ক, আপনি কথা বলছেন যে, কারণ আমাদের ভারত এবং বাংলাদেশ সীমান্তে টোটাল ৪,০০০-এর বেশি কিলোমিটারে এখানে প্রায় ১১৬টি মোর্চা রয়েছে, এবং এখানে গ্যাপগুলো এত বড় যে একটা মোর্চা থেকে আরেকটা মোর্চা হচ্ছে 5 কিলোমিটার, এবং তারা বেশিরভাগ সময়টা বেছে নিয়েছে রাতের বেলা। তো সবসময় তো আসলে বিজেপি অ্যালার্ট থাকতো না আগে, এখন যেভাবে অ্যালার্ট করা হয়েছে, অতিরিক্ত বিজেপি মোতায়েন করা হচ্ছে। এবং শুধু তাই না, আমাদের ওখানকার যে বর্ডার অঞ্চলে যে সাধারণ গ্রামবাসী স্থানীয়রা, তারাও কিন্তু এই বিষয়ে খুব অ্যালার্ট। তাই মনে করি যে ধরেন এই বিষয়ে কিন্তু ভারত যেটা মনে করেছিল যে ভারত খুব ইজিলি এটা করতে পারবে, সেটা কিন্তু করতে পারছে না। এবং আরেকটা কথা আপনাকে আমি যোগ করি, ধরেন এই যে পুশিন, কিন্তু তাদের এখন মেইন পলিটিক্সটা এখন পুশিন হয়ে যাবে। কেন আপনাকে বলি, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি বলছি, সেটা হচ্ছে ধরেন ২০১৫ সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতা আসে, ২০২৫-এ নরেন্দ্র মোদী কিন্তু সেম না, এবং ২০২৯-এ কিন্তু তাদের পরবর্তী ইলেকশন, আগে যেটা হতো আমাদের ইলেকশনটা হয়ে যাওয়া ৩-৪ মাস পর তাদের ইলেকশনটা হতো, এবং তাদের এই পশ্চিমবঙ্গে যে আবার যে ইলেকশনটা হলো, পুরা ইলেকশনটা ছিল যে বাংলাদেশ বিরোধী প্রচারণা। এই যে বিজেপির ক্ষমতা আসা পুরাটাই বাংলাদেশ বিরোধী প্রচারণা করে, মানে বাংলাদেশের ওখানে বলতেছে যারা মুসলমান, আপনি দেখেন এসআইআর করে ৯১ লক্ষ বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশে মুসলিম পেলে বলে যে বাঙালি মুসলিম আর রোহিঙ্গা মুসলিম। তো এই যে প্রচারণাটা কিন্তু তারা ২৯ সালেও কিন্তু তারা চলমান রাখবে। কেন আপনাকে আমি বলি, ভারতে কিন্তু অলরেডি ধরেন ককরোচ জনতা পার্টি নামে একটা সামাজিক বা জেনজি আন্দোলন শুরু হয়েছে, এবং এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে অবস্থান, সেই অবস্থানটা কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট, এবং যেটা হয় কোয়ালিশন গভর্নমেন্ট মানে সে খুব একেবারে দুর্বলতম অবস্থা রয়েছে। আগামীতে তার এই যে বাংলাদেশের ৩টা ল্যান্ডলক জায়গা, পশ্চিমবঙ্গ বলেন, আমাদের ত্রিপুরা বলেন এবং আসাম বলেন, তিনোটাতে বিজেপি সরকার, এবং তিনোটাতে যারা মুখ্যমন্ত্রী দায়িত্ব রয়েছেন তিনজনই উগ্র নেতা, হেমন্ত বিশ্ব শর্মা বলেন, শুভেন্দু অধিকারী বলেন, সবাই। তো সেক্ষেত্রে তারা কিন্তু এই ধরনের একটা প্রচারণা জাতিগতভাবে চালানোর চেষ্টা করতেছে। দুটা কারণ, একটা হচ্ছে কি ভোটের বাক্সটা ফিল আপ করার জন্য, সেকেন্ড কথা হচ্ছে কি এই যে স্থানীয় লোকাল নেতারা, তারা কেন্দ্রের মেসেজটা দেওয়া যে আমি বড় নেতা হয়ে উঠছি এবং আমার এই অবস্থানটা তৈরি করার জন্য এটা দরকার। সুতরাং তারা এটা কন্টিনিউসলি চালু করে যাবে। আমি আশঙ্কার জায়গা থেকে বলি, তারা এমনও কিছু করতে পারে ২৯ সালের আগে পরে বাংলাদেশের কিছু সীমান্ত জোরপূর্বক দখল করে নিয়ে আরও কিছু লোকজনকে ঢুকানো এবং কিছু দখল করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সরকার সচেষ্ট রয়েছে। এর বাইরেও সরকার একা একা ডিল করা পসিবল নেই, কারণ আমি মনে করি যে সরকার বাংলাদেশের জনগণের পলিটিক্যাল পার্টি সিভিল সোসাইটি নিয়ে একটা ন্যাশনাল কনসেন্সাস সীমান্ত এলাকাগুলোতে সাধারণ মানুষ একেবারে বিজেপির পাশে। এক্স্যাক্টলি। সুতরাং এটাকে সরকার খুব ইজিলি, সরকার কি শুধুমাত্র চিঠি দিয়ে কিংবা প্রতিবাদ জানিয়ে এটাকে সমাধান করা সম্ভব, কিন্তু আন্তর্জাতিক লবিং কতটা শক্ত করছে? এই কারণে তো আসতেছি, এখানে আন্তর্জাতিক লবিং করার জন্য তো আপনার চীনে যাওয়া দরকার, চীনের সাথে সম্পর্ক রাখা দরকার, আমেরিকার সাথে সম্পর্ক রাখা দরকার, এবং
ওই পিসিএ বলি, ইউরোপিয়ান ইউনিয়ন বলি, সব জায়গা থেকে সরকার চেষ্টা করতেছে। কারণ আপনি তো যুদ্ধবাদী দিবেন না, আমরা তো যুদ্ধবাদী দেওয়ার জন্য না, কিন্তু আমরা প্রাথমিকভাবে চিঠি দিয়ে তাদের সাথে কথা বলে নেগোসিয়েশন করব। এটাতে যদি না হয় আমরা আন্তর্জাতিক আদালতে যাব, যে বেস্ট পসিবল ওইগুলো আছে সে বেস্ট পসিবল হয়তো ডিল করবো। না পেলে তো আমরা অলরেডি সরকার তো মেসেজটা দিয়ে রাখছে যে ফায়ারিং পজিশনে থাকার জন্য, অতিরিক্ত মজা রাখার জন্য। সব কথা তো সরকার ভেঙে বলে দিবে না, কিছু কিছু জিনিস তো আপনাকে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইশারাও অনেক কিছু মিন করে। সেক্ষেত্রে জাতিসংঘের আজকের যে মহাসচিব তিনি যে বলেছেন এই যে পুশিন সমস্যাটা বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা করে সমাধান করা উচিত। এটা তো ডেফিনেটলি তারা বলবে শুরুতেই, কারণ এটা তো দুই দেশের সমস্যা। মানে সমস্যা বলতে ভারতের সমস্যা, আমাদের সমস্যা না, কিন্তু এটা দুই দেশের ইস্যু। এটা তো কোনো বহির্বিশ্বের ইস্যু না, যেটার জন্য ধরেন আপনার বহির্বিশ্বের এখন ওই হরমুজ প্রণালীর মতো তেলের দাম বেড়ে যাচ্ছে, ওরকম কিছু নেই। এই কারণে তারা দুই দেশকে আহ্বান করেছে, ডিপ্লোম্যাটিক নর্মস সেটা করেছে। আমরাও তো বলছি যেটা ভারত আমাদের সাথে বসে এটা সমাধান করুক, কিন্তু তারা যদি মনে করে যে তারা এটাকে সমাধান না করে বাংলাদেশের সাথে সম্পর্ক আপগ্রেড করবে, যে বাংলাদেশের সাথে সম্পর্ক পুনঃস্থাপিত করবে, তাহলে এটা তাদের একটা রং ডিপ্লোমেসি। যেটা আমরা অলরেডি দেখলাম ডক্টর জাহিদুর রহমানকে ইউটিউবে কথা বলার কারণে ওনাকে ব্যান করে রাখা হয়েছে, ওনাকে ঢুকতে দেওয়া হয়নি, উনি প্রতিবাদ জানিয়ে ফেরত এসেছেন। সুতরাং ভারত যতটা ইজিলি হয় মনে করতেছে, এতটা ইজিলি হবে না। এই কারণে আমরা মনে করি যে সরকার রাইট ট্রেকে রাইট মেসেজটাই দিচ্ছে, এবং এই যে ভারতকে ওভারটেক করে চীনে না গিয়ে মালয়েশিয়া যাওয়া, এটাও একটা বড় মেসেজ। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার মন্ত্রী, তিনি বলেছেন চলতি বছরের বর্ষা মৌসুমের পরপরই দেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো শুরু হতে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনগুলো কেমন হবে বলে মনে হয়? বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে না বিরোধী দলের জন্য চ্যালেঞ্জ হতে পারে? একটু সীমান্ত নিয়ে বলি, সেটা হচ্ছে যে সরকার যা করছে সেটাকে আমি সাফিসিয়েন্ট মনে করতেছি না। দেখেন যে ব্যারিস্টার আরমান বিরোধী দলীয় এমপি, তার পক্ষ থেকে কিন্তু 147 বিধিতে একটা নোটিশ দেওয়া হয়েছিল, আলোচনা করলে ভালো হতো। কারণ এইটা এমন একটা টপিক যেখানে কোনো রাজনৈতিক দলের দ্বিতীয় মত থাকতে পারবে না। সুযোগ নাই। পররাষ্ট্র, প্রতিরক্ষা, সীমান্ত প্রশ্নটা হচ্ছে সবাই মিলে একটা মতামতে আসতে হবে। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলতে পারতেন যে আমি 3 দলের নেতাদের সাথে বসে আমি একসাথে আলাপ করব। এইটা একটা সেন্সিটিভ বিষয় আছে, সিকিউরিটি কনসার্ন আছে, আমরা সবাই এখানে পাবলিক ডিবেটে যাব না। তো সেক্ষেত্রে উনি বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপকে ডেকে নিজে আলোচনা করতে পারতেন যে এরকম একটা সংকট, আমরা এইভাবে ভাবতেছি, আপনাদের মতামত কি। আমরা জ্বালানি ক্ষেত্রে যেটা করেছে, জ্বালানি ক্ষেত্রে এটা করে নাই, জ্বালানি ক্ষেত্রে সব কাজ করার পরে কমিটি করে দিচ্ছে। মানে চুরি চামারি, লুট পাট, জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে যা যা করা দরকার, আমদানি টামদানি, মানে এগুলো সব শেষ করছে কেউরেটারে। তারপর একদম শেষ মুহূর্তে একটা কমিটি করছে, একটা আকামা জিনিস করছে। মানে এটা কোনো কাজের কাজ, আনপ্রোডাক্টিভ, কোনো লাভ হবে না। এটা ফিউচার চুরি টুরির ব্যাপারে কিছু হইতে পারে আর কি, এখন কিছু হবে না। তাহলে এইটার ব্যাপারে এই আলোচনাটা হতে দেওয়া উচিত ছিল। আলোচনাটা করে কনক্লুশনে 3 নেতা মিলে একটা কনক্লুসিভ জায়গায় আসা। আমরা দেশের বাইরে দেখেছি যখন সিকিউরিটি কোশ্চেন আসে, দেশের সভরেন্টি, নিরাপত্তার প্রশ্ন, তখন কিন্তু পার্লামেন্টে রিপ্রেজেন্ট করেন সকল দলের নেতারা আলাদা করে, হোয়াইট হাউসে, ডাউনিং স্ট্রিটে আলাদা করে বসেন, এবং বসে ওনারা একটা কমন জায়গাতে আসেন এবং ব্রিফ করেন জাতিকে যে এই বিষয়টা নিয়ে আজকে প্রধানমন্ত্রীর সাথে আমাদের আলাপ হয়েছে, প্রধানমন্ত্রী যে রোডম্যাপ আমাদেরকে দিয়েছেন এটার সাথে আমরা একমত, আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কাজটা চালিয়ে যেতে হবে। এই কথা বললে যেটা হবে, দিল্লিতে মেসেজ খুব পরিষ্কার হয়ে যাবে যে বাংলাদেশ একদিকে চলে গেছে, বাংলাদেশ একাদশ, ভারতীয় একাদশ দিয়ে সীমান্ত খেলা যাবে না, এটা ইজ ওভার। তো সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত যেটা করা দরকার সেটা হচ্ছে, আমরা গতকালকে প্রেস ব্রিফিং করে আমরা দাবি করেছি, আপনারা দেখেছেন যে সীমান্ত শহীদদের তালিকা করা, গত 56 বছরে সীমান্ত হতাহতদের তালিকা করা, আমার ক্ষয়ক্ষতির তালিকা করা, গরু ছাগল, ফসলি জমি, পুকুর, মাছ, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের জীবন কিভাবে চলে গেছে, সেটার ইংলিশ ডোসিয়ার করা দরকার। আমাদের একটা হিস্টোরিক অপরচুনিটি আসছে, আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী এখন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির চেয়ারম্যান, প্রেসিডেন্ট, এবং এই বছরের প্রেসিডেন্সিটা গুরুত্বপূর্ণ এই কারণে যেখানে সেক্রেটারি জেনারেল চেঞ্জ হবে। মানে 5 ইয়ার টার্মের ভিতরে এই প্রতি বছর তো আর মহাসচিব চেঞ্জ হয় না, যেহেতু এই বছর পরিবর্তন হবে, জেনারেল অ্যাসেম্বলির চেয়ারম্যান প্রেসিডেন্টের কিন্তু হিউজ মানে পাওয়ার থাকবে। আপনি প্রত্যেক দিন ক্যামেরাতে শুধু বাংলাদেশ দেখতে পাবেন, ওখানে ডক্টর খলিল তো না, ওখানে দেখবেন তো বাংলাদেশকে দেখবেন, ফ্ল্যাগটা তো বাংলাদেশের। অতএব সেই জায়গাতে এইটা রেইজ করা, ইন্টারন্যাশনালি যদি আপনি বাংলা, ইংলিশ 6টা ভাষায় ডসিয়ার করে সীমান্ত হত্যার বিষয়টা প্রত্যেক দেশের ব্যাকডোর ডিপ্লোমেসিতে আপনি এঙ্গেজ করেন, তাহলে যেটা হবে জাতিসংঘে দিয়ে আপনি এটা ইনফ্লুয়েন্সটা করতে পারবেন। 76-এ শহীদ জিয়া গঙ্গার পানির ইস্যুটা জাতিসংঘে তুলেছিল বটে, 78-এ
আপনার গঙ্গা চুক্তি করতে ভারত বাধ্য হয়েছিল উইথ সিকিউরিটি ক্লজ, বেস্ট ডিল সোফার, সেইটা করা দরকার। থার্ড হচ্ছে বাংলাদেশের কূটনীতিকরা যারা এখানে আছেন তাদেরকে ডেকে প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার, হোম মিনিস্টার মিলে ব্রিফ করা দরকার এবং তাদেরকে আপনার পরিদর্শনে নেওয়া দরকার যে নোম্যান্স ল্যান্ডে মানে স্টেটলেস রাষ্ট্রবিহীন নাগরিকদেরকে রাত 3টার সময় এনে কীভাবে মানবতার জীবনযাপন করছে সেইটা সারা দুনিয়াকে দেখানো দরকার। মানবাধিকার সংগঠনগুলোকে দাওয়াত দেওয়া দরকার, অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘের যে হিউম্যান রাইটস কমিশন আছে তাদের ডেলিগেশন দাওয়াত দেওয়া দরকার। দেখেন যে আমার দেশে এগুলো কী চলছে। এইভাবে যদি আপনি মতামত তৈরি করতে পারেন তখনই হচ্ছে যে আপনি বেইজিংয়ে গেলে, আপনি ওয়াশিংটনে গেলে, নিউ ইয়র্কে গেলে, ব্রাসেলসে গেলে, লন্ডনে গেলে এই প্রেশারটার একটা কালেকটিভ বেনিফিট আপনি নিতে পারবেন। সেই রোড ম্যাপটা আমি এখনো সরকারের কাছ থেকে দেখতে পাচ্ছি না, এইটা আমি দেখতে চাই। ওদের ভবিষ্যতে হবে কিনা সেটাও আশা করেন কিনা? আমাদের আশা করতে হবে, এটাই তো লড়াই। সরকার না করলে আমরা কন্টিনিউয়াসলি সরকারের সমালোচনা করব, কথা বলে যাব। দুজনকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার রাকিব আল হাসান, ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, অনেকক্ষণ আলোচনায় ছিলেন। দুজনকেই চ্যানেলসের পক্ষ থেকে অভিনন্দন। শীর্ষের দর্শক, আপনারাও আলোচনায় অংশ নেবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি।